ড্রামার শুরুতেই আমাদের হিরো শ্যাংকে দেখানো হয় যে এখন কোমায় ছিল। ওর কাছে ওর ওয়াইফ অ্যানা আসে আর বলছিল, ও আমার প্রিয় হাজব্যান্ড, তুমি ভেজিটেবল হতেই পারো না। কিন্তু ও তো হ্যাপি হয়ে ভাবছিল ফাইনালি তোমার সব প্রপার্টি আমার হবে আর তুমি চাইলেও কিছু করতে পারবে না। এখানে আমরা জানতে পারি ও এখন যে দুনিয়াতে আছে সে দুনিয়া থেকে ও তো বিলংই করে না। ও তো তার দুনিয়ার একজন ভালো বক্সার ছিল যে ইন্টারন্যাশনাল বক্সিং কম্পিটিশন জিতেছিল। আর সে কম্পিটিশন জেতার পরপরই সে মারা যায় আর এই দুনিয়াতে চলে আসে। আর এখানে আসার পরপরই ও জানতে পারে ফ্যাং পরিবারকে দেউলিয়া করা হয়েছে। সেখানে ইয়াং নামের একটা ছেলে অ্যানার কাছে আসে আর ওকে বলছিল, তোমার পরিবার তো এখন দেউলিয়া হয়ে গেছে, আমিও দেখবো এখন তোমাকে কে সামলাবে। অ্যানা বলে, তুমি তো সামলাবে না, আর ওকে সেখানেই ফেলে দেয়। পেছন থেকে ইয়াং ওকে বলছিল, এখন তুমি এতিম হয়ে গেছো, এখন কেউই তোমাকে হ্যান্ডেল করতে পারবে না। অ্যানা নিজেও ইয়াংকে কথা শোনায়, কিন্তু ও নিজেও টেনশনে ছিল, কারণ এখানে ট্রাভেল করে আসার পরেও জানতে পেরেছে তার পরিবার দেউলিয়া হয়ে গেছে এবং তার প্যারেন্টসও মারা গেছে। আরও তো প্যারেশান হয়ে ভাবছিল পুলিশ আবার আমাকে ধরে না নিয়ে যায়। তখনই সেখানে ওর হাও পরিবারের কথা মনে পড়ে, যেখানে আমাদের গল্পের হিরো হাও সেংয়ের 6 মাস আগে কার অ্যাক্সিডেন্ট হয়েছিল। ও ভাবে সে যদি আমার হাজব্যান্ড হয় তাহলে কতই না ভালো হবে, সে তার অ্যাটিটিউডও আমাকে শো করতে পারবে না। এসব ভেবে ও কাউকে কল করে। তার কিছুক্ষণের মধ্যেই সেখানে অনেকগুলো গাড়ি চলে আসে আর সেখান থেকে অনেকগুলো গার্ডেরা বের হয়। সেখান থেকে একজন মহিলা বের হয় আর আমাদের অ্যানাকে দেখে। আমরা জানতে পারি এটাই হচ্ছে আমাদের হিরো শ্যাংয়ের মা। সে আসার পরই তো অ্যানাকে বলে, তুমি বলছো আমার ছেলে গোপনে তোমার সাথে এঙ্গেজমেন্ট করেছে। অ্যানা বলে, কেন আপনাকে শ্যাং কিছু বলেনি? সেখানে মা বলে, তোমাদের দেখা কিভাবে হয়েছিল। অ্যানা সেখানে গল্প বানায় আর বলে সেদিন অনেক অন্ধকার রাত ছিল এবং শ্যাংকে ড্রাগ দেওয়া হয়েছিল আর তার অনেক বেশি হট ফিল হচ্ছিল আর সে হঠাৎ করেই আমাকে তার বাহুতে নিয়ে জড়িয়ে ধরেছিল। এসব শোনার পর তো শ্যাংয়ের মা অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে, তোমার কত কিছু সহ্য করতে হয়েছে, এই সব কিছু আমাদের পরিবারের দোষ, কিন্তু তোমার আর কোনো কষ্ট করতে হবে না। এখন থেকে আমি তোমার শাশুড়ি হই আর আমি তোমাকে সব কিছুই এনে দিব। সেখানে সব গার্ডেরাও তো ওর সামনে নত হচ্ছিল। ও ভাবে ধনী লোকদেরকে বোকা বানানো কতই না সোজা। অন্যদিকে মা ওকে হাউসেংয়ের কাছে নিয়ে আসে। ও তো শ্যাংকে দেখছিল আর ভাবছিল তার বডি কতই না ভালো, কি জানি তাকে টাচ করলে কিরকম ফিলিংস আসবে। আরও তো অনেক বেশি এক্সাইটেড হচ্ছিল। ও তো শ্যাংয়ের মায়ের সামনে সেখানে ড্রামা করে আর বলছিল, হাজব্যান্ড, আমি তোমাকে সে রাতে মানা করিনি, কিন্তু দেখো তুমি এখন কোন জায়গায় চলে এসেছো, তুমি তো আমাকে ছেড়েই দিয়েছো, তাও আবার এত জালিম দুনিয়ায়। অ্যানা তো ড্রামা করতে করতে বলছিল, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমার সম্পূর্ণ দায়িত্ব নিব। আরও তো সেখানে সেই নাটক করছিল। আর এই সিনটাই আমরা ড্রামার শুরুতে দেখেছিলাম। অ্যানার এত খারাপ অবস্থা দেখে সেখানে শ্যানের মায়ের তো অনেক বেশি খারাপ লাগছিল, কিন্তু সেখানে অ্যানা ভাবছিল, যাই হোক তুমি তোমার জ্ঞানে ফিরো না, যাতে আমি লাক্সারিভাবে আমার জীবনযাপন করতে পারি। কিন্তু এখানে আমরা জানতে পারি আমাদের হিরো শ্যাং যদিও কোমায় ছিল, কিন্তু সে আমাদের নায়িকা অ্যানার মনের সব কথাই শুনতে পাচ্ছিল। সেখানে বাড়ির অনেকগুলো মেয়েরা আসে অ্যানার জন্য নানা ধরনের উপহার নিয়ে। আর সেখানে শ্যাংয়ের মা বলছিল, অ্যানা, এখন তোমার নিজেকে সামলাতে হবে, কি জানি সে কখন তার জ্ঞানে ফিরবে। শ্যাংয়ের মা ওকে বলছিল, দেখো এসব উপহার তোমার জন্য। অ্যানা বলে, এসবে আমার কোনো কিছুই যায় আসে না, আমি কোনো কিছুই চাই না, আমি শুধু চাই সে তার জ্ঞানে ফিরে আসুক। সেখানে শ্যাং তো ভাবছিল আমার মা কাকে উঠিয়ে নিয়ে চলে এসেছে, সে কত বিরক্তিকর। শ্যাংয়ের মা তো অ্যানাকে দেখে অনেক ইমোশনাল হচ্ছিল আর সেখানে শ্যাং ভাবছিল আমার মা কবে থেকে আবার এত ইমোশনাল হয়ে গেল, আমি বুঝতেই পারছি না। সেখানে অ্যানা তো বারবার ওকে টাচ করছিল আর শ্যাং ভাবছিল সে আমাকে টাচ করা কখন বন্ধ করবে। সেখানে মিয়াও মিয়াও নামের একটা মেয়ে আসে, অ্যানাকে দেখে জিজ্ঞেস করে সে কে। শ্যাংয়ের মা বলে, সে তোমার ভাবি হয়। সেখানে মিয়াও মিয়াও তো অবাক হয়ে যায় আর বলে, আমার ভাই হচ্ছে অনেক বড় একজন সিইও, যার স্ট্যাটাসও অনেক বেশি হাই, কোনো নর্মাল মেয়ে কিভাবে তার ওমেন হতে পারে। মিয়াও মিয়াও তার মাকে বলছিল, মা, আমার তো মনে হয় সে আপনার সাথে প্রতারণা করছে। আরও অ্যানাকে তার ভাইয়ের কাছ থেকে দূরে করছিল। সেখানে শ্যাং তো ভাবছিল ফাইনালি কারো মাথায় বুদ্ধি তো আছে। ওরা যখন হাতাহাতি করছিল তখনই দেখা যায় মেশিনে কিছু মুভমেন্ট শো করে। সেখানে অ্যানা তো ভাবছিল আমি আসার পরপরই তুমি আবার সুস্থ হয়ে যেও না।
সেখানে ডক্টর এসে শ্যাংকে চেক করে আর বলে খুশির খবর আছে, ওনার হার্টবিট তো অনেক মিরাকল ভাবে অনেক জোরে দৌড়াচ্ছে। শ্যাংয়ের মা তো হ্যাপি হয়ে যায় আর বলে সব অ্যানার কারণে হচ্ছে, তাই অ্যানা যদি বাড়িতে থাকে তোমার ভাই খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। সেখানে মিয়াও মিয়াও তো টেনশনে পড়ে যায়, তারা কি সত্যি রিয়াল কাপল? সেখানে অ্যানা তো ডক্টরকে জিজ্ঞেস করে আমার হাজব্যান্ডের জ্ঞান কখন ফিরবে। সেখানে ডাক্তার বলে সিচুয়েশন এখন অনেকটা ভালো হলেও তার ইনজুরি এখন আগের মতোই আছে, তাই একদমই বলা যাচ্ছে না কখন তার জ্ঞান ফিরবে। অ্যানা তো এই কথা শোনার পর মনে মনে অনেক বেশি হ্যাপি হয়, কিন্তু সে আবারও সেখানে ড্রামা করতে শুরু করে, হাজব্যান্ড আমি জানি তোমার কতটা কষ্ট হচ্ছে, কিন্তু অ্যানা তো মনে মনে ভাবছিল তুমি যদি হঠাৎ করে জ্ঞানে ফিরে আসো আমার জীবন তো সম্পূর্ণ বরবাদ হয়ে যাবে। কিন্তু শ্যাং ভাবছিল তুমি চুপচাপ আমার কাছ থেকে দূরে সরে যাও। তখনই আবারও ডাক্তার বলে ইয়াং মাস্টারের হার্টবিট আবারও চেঞ্জ হয়ে গেছে, তাই আমার তো মনে হচ্ছে আপনার ছেলে বউয়ের কারণে সে খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারবে। সেখানে মা বলে ফাইনালি আমি শান্তি মতো থাকতে পারবো, কারণ এখন আশা আছে আমার ছেলে উঠবে। অ্যানা ভাবছিল যাই হোক তোমার জ্ঞান যাতে না ফিরে, আর সেখানে শ্যাং ভাবছিল তুমি কি আমার কাছ থেকে দূরে থাকতে পারো না। সেখানে মেয়ের তো পানির বোল নিয়ে আসে, মা এসে বসে আর বলে সময় হয়ে গেছে তাকে ক্লিন করার, আর সে তো শ্যাংয়ের জামা সেখানে খুলতে শুরু করে। অ্যানা ওর বডি দেখার পর ভাবছিল ইস তার বডি অসম্ভব হ্যান্ডসাম। সেখানে শ্যাং তো ভাবছিল মা তুমি এসব কি করছো, সে ডাকাত আমার বডিকে ঘুরে ঘুরে দেখছে। সেখানে মা শ্যাংকে মুছবে, কিন্তু সে ভাবে এখন এটা করা তার ঠিক হবে না। অন্যদিকে শ্যাং ভাবছিল মা আমি যা ভাবছি তুমি প্লিজ তা করো না, কিন্তু মা তো সেখানে সেরকমই করে আর অ্যানাকে বলে তুমি ওকে মোছো। সেখানে অসহায় শ্যাং ভাবছিল না না আমি এরকম চাই না, কিন্তু অ্যানা তো খুশি হয়ে সে কাপড় নেয় আর বলে আমি এখন খুব সুন্দরভাবে প্রত্যেক দিন ওকে পরিষ্কার করব। মা তো হ্যাপি ছিল, কিন্তু মিয়াও মিয়াও এর মনে এখনো কিছু সন্দেহ ছিল। তারপর দেখা যায় অ্যানা তার শরীর মুছছিল আর ভাবছিল এত হ্যান্ডসাম বডির সাথে সে বিছানায় পড়ে আছে, আমার তো ওর জন্য অনেক কষ্ট হচ্ছে। আর সেখানে শ্যাংকে নিয়ে ও তো নানা ধরনের চিন্তা ভাবনা করছিল, আর সেখানে আমাদের শ্যাং ভাবছিল এই মেয়েটার মাথা পুরাই খারাপ, মনে হচ্ছে চাইনিজ শর্ট ড্রামা সে অনেক বেশি দেখে। সেখানে মিয়াও মিয়াও হঠাৎ করে ওর কাছ থেকে সে কাপড় নিয়ে নেয় আর বলে তুমি আমার মাকে বোকা ঠিকই বানাতে পারো কিন্তু আমাকে নয়, আমি তোমাদের মতো মেয়েকে ভালো করে জাজ করতে পারি, আমি জানি আমরা ধনী তাই তুমি আমাদের সুযোগ নেওয়ার জন্য এসেছো। সেখানে মা ওকে থামায় আর বলে তুমি তোমার ভাবির সাথে এরকম ভাবে কথা বলতে পারো না, তোমার এরকম অ্যাটিটিউড আমার কাছে একদমই ভালো লাগছে না। সেখানে শ্যাং ভাবছিল মিয়াও মিয়াও তুমি একদম ঠিক করছো, তুমি কন্টিনিউ রাখো আর এই মেয়েকে বাড়ি থেকে একদমই বের করে দাও। সেখানে মিয়াও মিয়াও অ্যানাকে বলে এখনো আমার ভাইয়ের সাথে তোমার বিয়ে হয়নি। অ্যানা ভাবে সে তো একদম আমার মনের কথা বলে ফেলেছে, যদি আমি তাকে বিয়ে করে ফেলি সে কেন আসলেও আমার কোনো সমস্যাই হবে না। সেখানে শ্যাং ভাবছিল আমি হুদ্দাই মিয়াও মিয়াওকে বুদ্ধিমান ভেবেছিলাম, কিন্তু সে তো অনেক বেশি বোকা। সেখানে মিয়াও মিয়াও বলে অ্যানা তোমার সাথে নাকি আমার ভাইয়ের সম্পর্ক ছিল, তাহলে কেন তুমি আমার ভাইকে সেডুস করছো না। তখন তো অ্যানাও সেখানে শ্যাংকে সেডুস করতে শুরু করে। সেখানে মিয়াও মিয়াও ভাবে সেরকম করতে একদমই দ্বিধাবোধ করছে না, এর মানে তারা কি সত্যি রিলেশনশিপে ছিল। শ্যাং ভাবছিল আমি এসব কিসের মধ্যে ফেসে গেলাম, ও তো সেখানে নানা রকম ভাবে ওকে সেডুস করছিল আর সে সেডুস করা কাছেও আসে, এতে অ্যানাও সেখানে অনেকটাই শকড হয়। সেখানে মা বলে যদিও আমার ছেলে এখনো জ্ঞানে নেই, কিন্তু মনে হচ্ছে সে আমাদের বংশকে এখনো এগিয়ে নিতে চায়, এটা আসলে কত ভালো একটা ব্যাপার। সেখানে শ্যাং ভাবছিল আমি কি সত্যি তোমার ছেলে, আমার তো মনে হচ্ছে তোমার সাথে আমার ডিএনএ টেস্টই করাতে হবে। সেখানে শ্যাংয়ের মা তো একটা পেপার নিয়ে আসে আর বলে কোম্পানি 30% শেয়ার আমি তোমার নামে করছি। সেখানে মিয়াও মিয়াও তো পুরাই শকড, মা বলে তুমি যখন আমাদের বংশের বাচ্চাকে জন্ম দিবে তখন আমি তোমাকে আরো 20% শেয়ার দিব, তাই তুমি এই কন্ট্রাক্ট পেপারে সাইন করে ফেলো। সেখানে অ্যানা যখনই সাইন করবে মিয়াও মিয়াও ওকে থামায়, ও তো ওর মাকে বলছিল মা সে আর কোনো মজা নয় যে তুমি সবাইকে টান করতে থাকবে। অ্যানা তো ইমোশনাল ব্ল্যাকমেল করে আর বলে এসব জিনিস কি এত বেশি অমূল্য যা আমি নিতে পারবো না। সেখানে মা তো তার মেয়েকে বলছিল সে তোমার ভাইয়ের ফিয়ন্সে হয়, তোমার ভাই যদি তার সেন্সে থাকতো তাহলে সে ওই ব্যাপারে রাজি হতো। শ্যাং ভাবে না আমি কখনোই রাজি হতাম না। মা তো সেখানে ওকে সে ডকুমেন্ট দিয়ে দেয় সাইন করার জন্য। সেখানে অ্যানাও হ্যাপি হ্যাপি সাইন করে ফেলে, ও তো আমাদের হিরোর বডিরও
উপরে সে কাগজ রেখেছিল আর ভাবছিল তার বডির উপরে রেখে সাইন করতে মজাই আলাদা। তার কি সুন্দর অ্যাপস। সেখানে মা ওকে বলছিল কেউ তোমাদেরকে আর ডিস্টার্ব করবে না, আর সে মিয়াও মিয়াওকে নিয়ে চলে যায়। সেখানে অ্যানা তো অবাক হয়ে ওকেই দেখছিল আর ভাবছিল এখন দেখবে আমি তোমার সাথে কি কি করব। তারপর আমরা দেখতে পাই সে তো লাইভ স্ট্রিমিং শুরু করে দিয়েছিল আর সবাইকে আমাদের হিরো শ্যাংয়ের বডি দেখাচ্ছিল। আরও সবাইকে বলছিল দেখো তার বডি কত বেশি স্ট্রং। ও আসলে শ্যাংয়ের মাসালস দেখিয়ে তার ফ্যান ফলোয়ার অনেক বেশি বাড়াতে চাচ্ছিল। সবাই তো লাইভে ওকে অনেক মেসেজ করছিল। এসব দেখার পর ও তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। ওকে কয়জন সেখানে লিপস্টিক দিয়ে ওর উপরে মার্ক বানাতে বলে, তাই ও সেখানে লাভ বানায়। সেখানে সবাই তাকে সুপার চ্যাট পাঠাচ্ছিল আর আস্তে আস্তে ওর ভিউ তো অনেক বেশি বেড়ে যাচ্ছিল, তাই ও অনেক বেশি হ্যাপি হয়ে যায়। অন্যদিকে শ্যাং তো ভাবছিল আমি কোন জায়গায় ফেসে গেলাম, আমাকে কেউ বাঁচাও। সেখানে লাইভে কয়জন মেসেজ করে আমরা তার মাসাল বসা অবস্থায় দেখতে চাই, তাই ও তো সেখানে শ্যাংকে উঠাতে শুরু করে। কিন্তু শ্যাং তো অনেক বেশি ভারী ছিল, ওকে উঠাতে গিয়ে ও তো নিজে শ্যাংয়ের উপরে পড়ে যায় এবং অ্যাক্সিডেন্টলি সেখানে কিস হয়ে যায়। এনা তো শকড হয়ে তার ফোন নিয়ে চলে যায় আর আমরা সেখানে নোটিস করি আমাদের হিরোর হাত সেখানে নড়ছিল আর সেখানে শ্যাংয়ের নাক থেকেও রক্ত পড়ছিল। এনা আবার এই সব কিছু নোটিস করে আর সাহায্যের জন্য সবাইকে ডাকে। সেখানে ডাক্তার তো শ্যাংকে চেক করে। সেখানে মা তো বলছিল আমার ছেলের নাক থেকে কেন রক্ত পড়ছে। মিয়াও মিয়াও অ্যানাকে বলে আমার মা বলেছে তোমাকে আমার ভাইয়ের সাথে বাচ্চা করতে, তুমি কেন আমার ভাইয়ের নাক থেকে রক্ত বের করে দিয়েছো? তুমি কি করতে চাও? আমার ভাইকে মারতে চাচ্ছ? অ্যানা তো সেখানে কিছুই বলতে পারে না, কিন্তু ডাক্তার সেখানে চেক আপ করে বলে ইয়াং মাস্টারের অবস্থা এখন আগের থেকেও বেশি ভালো, তাই তারা যদি একসাথে থাকে তাহলেই ভালো হবে। এই সব কিছু কোনো মিরাকেল থেকে কম হচ্ছে না। ডাক্তারের যাওয়ার পর মা সেখানে তার মেয়েকে বলছিল তোমার তাকে ধন্যবাদ জানানো উচিত, সে আমাদের পরিবারের লাকি স্টার, তার কারণেই তোমার ভাইয়ের জ্ঞান খুব শীঘ্রই ফিরে আসবে। মা তার মেয়েকে বলছিল তুমি যদি এরকমই করতে থাকো তোমার পকেট মানি আমি কেটে রেখে দিব। তাই মিয়াও মিয়াও বাধ্য হয়ে ওর কাছে ক্ষমা চায়, কিন্তু ও তো রেগে সেখানে ওর মাকে বলছিল সে যদি সত্যি আমার ভাবি হয় তাহলে ভাই কেন তার ব্যাপারে আমাদেরকে কখনোই কিছু বলেনি, আর আপনি হঠাৎ করে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছেন। শ্যাং তো মনে মনে ভাবছিল বোন তুমি ঠিক জায়গায় যাচ্ছ, তাকে যে কোনোভাবেই হোক হাও পরিবার থেকে বের করো যাতে সে কখনোই আমার জীবনে আসতে না পারে। সেখানে অ্যানা বলে তুমি কি বলছো আমি মিথ্যাবাদী? যদি আমি মিথ্যাবাদী হই তাহলে তোমার ভাই হচ্ছে নির্লজ্জ প্রতারক। অ্যানা মনে মনে ভাবছিল সরি আমি তোমার উপরে মিথ্যা অভিযোগ তুলছি, কিন্তু এখানে থাকা আমার জন্য অনেক জরুরি। শ্যাং ভাবে আমাকে অপমান করা বন্ধ করো। মা তার মেয়েকে বলছিল তোমার ভাই যদি অ্যানার সাথে থাকে তাহলেই ভালো হবে, তাহলে সে খুব শীঘ্রই ঠিক হতে পারবে। আর এনা এত বেশি ভালো, সে কেন কাউকে বোকা বানাবে। আর উনি তার মেয়ের আংটিও সেখানে বের করে ফেলে। মিয়াও মিয়াও বলে মা তুমি কি করছো? এটা সে ডায়মন্ডের আংটি যা কুইন অফ ইংল্যান্ড একবার পরেছিল, আমি তো এখন মাত্রই অকশন থেকে এটা কিনে এনেছি। এ কথা শোনার পর তো এনার চোখ সেখানে বড় বড় হয়ে যায়। মা তার মেয়েকে বলে আমার মনে হয় তোমার ভাবির ওপরে এটা বেশি ভালো যাবে, তাই এটা সরি হিসেবে তুমি কনসিডার করো। আর সে আংটি সে ওকে দিয়ে দেয়, যদিও সেখানে অভিনয় করেছিল। না মা তার কোনো প্রয়োজন নেই। সেখানে মা বলে না এটা তোমার হাতেই বেশি ভালো মানাবে। এসব দেখে মিয়াও মিয়াও তো কান্না করতে শুরু করে দেয় আর তার ভাইকে ধরে বলে তুমি তাড়াতাড়ি জাগো। তারপরে সিনে তো অ্যানা বাইরে আসে এবং সব মেয়েদেরা ওকে গ্রিট করছিল। সেখানে মেয়েডোকে বলছিল ম্যাডাম কোম্পানিতে গেছে আর সে বলেছে আপনাকে জলদি খাবার খেয়ে নিতে, আর খাবার খাওয়ার পর আপনি যা ব্যবস্থা করতে বলবেন আমি তাই করব। সেখানেও তো মজা করে খাবার খাচ্ছিল আর ভাবছিল ধনী হওয়া কতই না ভালো, আমার যা ইচ্ছা আমি তাই খেতে পারবো। অন্যদিকে আমরা শ্যাংয়ের আন্টি এবং তার ছেলে মিংকে দেখতে পাই, তারা তো প্ল্যানিং করছিল তারা লুকিয়ে হাও পরিবারে ঢুকে যাবে। আর তারা বলাবলি করছিল শ্যাংয়ের মা এবং শ্যাংয়ের বোন তারা তো বাড়িতে নেই, এর মানে বাড়ি পুরো খালি, আর শ্যাং তো কোমায় আছে, সেও কিছু করতে পারবে না। আমরা চুপচাপ শ্যাংয়ের ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করব আর হাও কোম্পানিতে যে সেফ লকার আছে তা আমরা খুলতে পারবো। মিং তো ওর মাকে বলছিল মা হতে পারে সে ভেজিটেবল হওয়ার নাটক করছে। সেখানে আন্টি বলে শ্যাং তো সব কিছু হাতিয়ে নিয়েছে, এখন সে যখন ভেজিটেবল অবস্থায় আছে এখন এটাই আমাদের সুযোগ। তুমি এই পরিবারের বড় ছেলে, তুমি কেন সব কিছুতে এত ভয় পাও? আর সে মিংকেও তার সাথে ধরে নিয়ে যায়। অন্যদিকে অ্যানাকে দেখানো হয় যে এখনও শ্যাংকে টাচ করছিল। শ্যাং ভাবে 3 ঘন্টা হয়ে গেছে তুমি আমাকে এরকম ভাবে টাচ করছো,
এরকম কোন সময় আসবে যখন তুমি আমাকে ছাড়বে? আমার অনেক বেশি আজব ফিল হচ্ছে, প্লিজ আমাকে ছাড়ো। সেখানে অ্যানা বলে, আমি তোমার মাকে প্রমিস করেছি আমি তাকে গ্র্যান্ড চাইল্ডেন দিব। মনে হচ্ছে সেই সুযোগ চলে এসেছে। সেখানে শ্যাং তো ভাবছিল এই মেয়েটা কত বেশি বোকা, সে কি আমার ভেজিটেবল অবস্থায় আমার সাথে সবকিছু করবে। কিন্তু অ্যানা তো সেখানে ওর জামা কাপড় খুলতে শুরু করে আর ওকে বলছিল, তোমার বডি তো অনেক বেশি ভালো, আর তুমি যদি এখন জেগেও যাও আমার কি করবে? তুমি চিন্তা করো না, আমি তোমাকে লেট ডাউন করবো না। সেখানে শ্যাং ভাবছিল, আমি একবার আমার জ্ঞানে ফিরি আমি তোমাকে বরবাদ করে রেখে দিব। কিন্তু হঠাৎ করে অ্যানা কিছু নেওয়ার জন্য চলে যায়। সেখানে শ্যাং তো তার জ্ঞানে ফেরার অনেক চেষ্টা করছিল, আরও সেখানে তার চোখ খোলার অনেক চেষ্টা করছিল। মিং তো এই সব কিছু আবার দেখে ফেলে আর তার মাকে বলে, মা তার চোখ খুলেছিল। সেখানে আন্টির দেখার আগেই সে তার চোখ বন্ধ করে ফেলে। আন্টি তার ছেলেকে বলে, তুমি তো আমাকে ভয় দেখিয়ে ফেলেছিলে, তার চোখ তো বন্ধই আছে, তাছাড়া সে কিভাবে তার জ্ঞানে ফিরতে পারে, সে এখন ভেজিটেবল অবস্থায় আছে। সেখানে মিং তোর মাকে বলছিল, মা জলদি করে এখান থেকে চলো, সে যদি একবার তার জ্ঞানে ফিরে সে আমাকে অনেক মারবে। আন্টি তার ছেলেকে মারে আর বলে, তুই চুপ থাক। আর তার ব্যাগ থেকে কিছু বের করে আর বলে, এখন ফিঙ্গারপ্রিন্ট নে, একবার আমরা তার আঙুলের ছাপ পেয়ে যাই, তারপর হাউ পরিবারে যা যা আছে সবই আমাদের হবে। সেখানে আন্টি তো মনে মনে ভয় পাচ্ছিল আর নিজের ছেলেকে বলে, তুমি তার আঙুলের ছাপ নাও। মিংও তখন ভয়ে ভয়ে সেখানে তার আঙুলের ছাপ নেওয়ার জন্য আগে যাচ্ছিল। তারা যখনই সেখানে আঙুলের ছাপ নিবে তার আগে সেখানে অ্যানা চলে আসে। তারা দুজনেই সেখানে ঘাবড়ে যায়। সেখানে অ্যানা ভাবে সে তো শ্যাংয়ের বড় ভাই এবং তার আন্টি, দুই মা ছেলে মিলে আমাদের পরিবার থেকে চুরি করতে চায়। তারা একেবারেই কোনো ভালো মানুষ না। শ্যাং ভাবছিল, যাই হোক তার এখানে থাকায় কোনো লাভ তো হলো। সেখানে আন্টি অ্যানাকে বলে, ও তুমি সে মেয়ে যার সাথে শ্যাংয়ের বিয়ে হয়েছে, তোমার কপাল তো কত বেশি খারাপ, তুমি যাকে বিয়ে করেছো সে তো একটা আবর্জনার টুকরা হয়ে রয়ে গেছে। অ্যানা বলে, যদি আমার হাজব্যান্ডের বিরুদ্ধে একটা উল্টাপাল্টা কথা বলার চেষ্টা করো আমি এমন ব্যবস্থা করব তোমরা কখনো আর কোনো কথাই বলতে পারবে না। শ্যাং ভাবে, এরকম না তো, সে আমাকে পছন্দ করে। আর ও নিজেকে নিজেই বলছিল, না না এরকম হতেই পারে না, সে টাকার জন্য এই সব কিছু করছে। সেখানে অ্যানা তো ভাবছিল শ্যাং হচ্ছে আমার সোনার ডিম পাড়া মুরগি। সেখানে আন্টি তো অ্যানাকে বলে, তুমি আমাদের ভয় দেখানোর চেষ্টা করবে না, আমরা জানি তোমার পরিবার তো দেউলিয়া হয়ে গিয়েছে আর তোমার অবস্থাও এখন অনেক বেশি খারাপ। আর শ্যাংয়ের অবস্থা এখন এরকম নয় যে সে তোমার সাথে কোনো সম্পর্কে যেতে পারবে, তাই তোমার জন্য এটাই ভালো হবে তুমি আমার ছেলেকেই বিয়ে করে নাও। অ্যানা বলে, যদিও আমার হাজব্যান্ড এখনও জ্ঞানে নেই কিন্তু এটা ইম্পসিবল না, একবার আমি তার বাচ্চাকে জন্ম দেই তাহলে যা যা আমার হাজব্যান্ডের আছে সব কিছু আমার বাচ্চার হবে। সেখানে আন্টি তো হাসতে শুরু করে আর বলে, তুমি কি মনে করেছো সে এখন কোমায় আছে, তুমি তার বাচ্চাকে জন্ম দিতে পারবে? সেখানে আন্টি তার ছেলে মিংকে বলছিল, তুমি কি ওর সাথে ট্রাই করো। মিং তো সেখানে ভয় পাচ্ছিল আর তার মাকে বলে, শ্যাংয়ের সামনে আমি এরকম করতে পারবো না। সেখানে অ্যানা বলে, তোমরা মা ছেলে চুপচাপ বের হয়ে যাও। আন্টি তার ছেলেকে বলে, সে যদি শ্যাংয়ের বাচ্চার সাথে গর্ভবতী হয়ে যায় তাহলে আমরা কিছুই পাবো না, তাই তুমি একদমই প্যারেশান হয়েও না, শ্যাংও এখন তার জ্ঞানে নেই, তুমি অ্যানার সাথে জোর জবরদস্তি করতে পারো। শ্যাংয়ের তো সব কিছু শোনার পর অনেক বেশি রাগ হচ্ছিল। সেখানে মিংওকে বলে, আমি তোমাকে আমার বাচ্চার সাথে গর্ভবতী করে ফেলবো আর তুমি সবার সামনে বলবে তোমার গর্ভে শ্যাংয়ের বাচ্চা। সেখানে অ্যানা বলে, আমি তোমার সাথে নাইট স্পেন্ড করবো তা ইম্পসিবলও না, কিন্তু বসে তোমার আমার কথা শুনতে হবে। শ্যাং তো ভাবছিল, এখন তোমার এত সাহস, তুমি আমাকে চিটও করবে। মিং বলে, তোমার কি কথা শুনতে হবে? ও বলে, তোমার মাকে এখান থেকে বের করো। সেখানে আন্টিও তখন খুশি হয়ে বের হয়ে যায়। সেখানে মিং তো অ্যানাকে বলছিল, হাউসিং এর সামনে তোমার সাথে নাইট স্পেন্ড করতে ভালোই লাগবে। শ্যাংয়ের তো অনেক বেশি রাগ হচ্ছিল কিন্তু সে বেচারা কিছুই করতে পারছিল না। আর হঠাৎ করে ও তার চোখ মেলে। সেখানে অ্যানা ওকে বলছিল, তুমি আমার কাছে আসো। অন্যদিকে শ্যাং রেগেছিল, যদিও তার জ্ঞান ফিরেছিল কিন্তু সে তার হাত পা নাড়াতে পারছিল না। মিং তো জামা কাপড় খুলে অ্যানার কাছে আসছিল আর সেখানে আমাদের হিরো নিজেকে নাড়ানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু অ্যানা হঠাৎ করে ওকে উঠিয়ে অনেক জোরে বিছানায় মারে, এই কারণে শ্যাং আবারও অজ্ঞান হয়ে যায়। মিং বলছিল, তোমার এত সাহস, তুমি আমাকে মারছো। অ্যানা বলে, এখন তো শুরু, এখন আমি তোমার হাতটি সব ভাঙবো। আর ওকে আরো বেশি মারতে শুরু করে। শ্যাং তো এসব কিছু দেখার পর ভাবছিল তাকে মারা আর একটু আগে শুরু করতে, তাহলে আমি তোমাকে ভুল বুঝতাম না, কিন্তু আসলে সে অনেক বেশি স্ট্রং। তারপরে সিনে দেখা যায় মিং তো সেখানে শ্যাংয়ের মাকে কমপ্লেন করছিল
আন্টি বলছিল, ভাবি দেখো তোমার ডটার ইন ল আমার ছেলেকে মেরে কি করেছে। আর সে তো শ্যাংয়ের মাকে অনেক কথা শোনাচ্ছিল। শ্যাংয়ের মা সেখানে কিছু বলতেই যাবে তার আগে সেখানে গ্র্যান্ডপা চলে আসে আর বলে, হাও পরিবারে আবার কি সমস্যা হয়েছে। আন্টি গিয়ে গ্র্যান্ডপাকে ধরে ফেলে আর বলছিল, বাবা আপনিও তো ম্যাংয়ের গ্র্যান্ডফাদার হন, দেখেন এখানে তার সাথে কিরকম ব্যবহার করা হচ্ছে। সেখানে গ্র্যান্ডপা বসে আর সেখানে ম্যাংকে বলে, তোমার মুখের অবস্থা কিভাবে এরকম হলো। এনার তো সেখানে হাসি পাচ্ছিল। ম্যাং তো এনাকে দেখায় আর বলে, সে আমাকে অনেক মেরেছে। শ্যাংয়ের মা বলে, এনা অনেক ভালো একজন মেয়ে, সেরকম করতেই পারে না। আর মা তো সেখানে এনাকে বলছিল, কি হয়েছে আমাকে খুলে বলো। এনা বলে, মা আমি নিজেও বুঝতে পারছিলাম না তারা কি করতে চাচ্ছে। তারা তো হঠাৎ করে বাড়ির মধ্যে ঢুকে যায় আর তারা শ্যাংয়ের রুমের মধ্যে গিয়ে তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার চেষ্টা করছিল। আর তারা তো সেখানে বলছিল সবকিছু তাদেরকেই বিলং করে। তারা তো বলছিল তারা গ্র্যান্ডপার জন্য কিছু সেভ করবে না, যাতে ফেয়ারওয়েলের জন্য কিছু রয়ে যায়। সেখানে আন্টি বলে, আমরা তো শুধু ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার চেষ্টা করেছিলাম, আমরা তো এরকম কিছুই বলিনি যে বাবার মৃত্যুবার্ষিকীর জন্য আমরা কিছুই বাঁচাবো না। পেছন থেকে ম্যাং বলে, মা তুমি এসব কি বলছো। আন্টি তো অবাক হয়ে যায়, কারণ সে তো সব কথা বলেই দিয়েছিল। সেখানে অ্যানা বলে, ফাইনালি তুমি সব কিছু স্বীকার করেছো। ও তো সেখানে গ্র্যান্ডপাকে বলছিল, এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন তার আসল চেহারা কি। সে আমার হাজব্যান্ডের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তার ভুল প্রয়োগ করার চেষ্টা করেছিল। আমার স্বামীর অবস্থা তো এখন অনেক বেশি খারাপ, আর এখন যদি আপনি কোনো ব্যবস্থা না নেন তাহলে আমি ভাববো আপনি তো হাও পরিবার থেকে বিলংই করেন না। ম্যাং তো সেখানে হাত ওঠায় আর বলে, আমি তো কিছুই করিনি। এনা জলদি করে তার কাছে যায়, তার পকেট থেকে সে ইঙ্কের কৌটা বের করে আর সবাইকে বলে, এটাই হচ্ছে প্রমাণ। আরও গ্র্যান্ডপাকে বলছিল, তাদের মতো মানুষকে তো আপনার নীল ডাউন করে ক্ষমা চাওয়ানো উচিত। আরও সবার সামনে ইমোশনাল হওয়ার ড্রামা করছিল। আরও শ্যাংয়ের মাকে বলছিল, আজকে যদি আমার হাজব্যান্ডের কিছু হয়ে যেত আমি কি করতাম। ম্যাং তো আমার কাছে এসে আমাকে বলছিল আমি যাতে আমার হাজব্যান্ডকে ধোকা দেই, এতে আমার এত বেশি রাগ হয়, আমি তাকে অনেক বেশি মেরে ফেলেছি। তাই প্লিজ আপনি গ্র্যান্ডপাকে বলেন সে যাতে আমাকে দোষারোপ না করে। মা বলে, গ্র্যান্ডপা তোমার সাথে কিছুই করবে না, তুমি তো আমার ভালো পুত্রবধূ। মিয়াও মিয়াও ভাবে আমি তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু সে অতটাও খারাপ না। সেখানে গ্র্যান্ডপা তার মেয়েকে বলে, হাউসিং এত কষ্ট করে কোম্পানিতে এত টাকা ইনকাম করেছে, তুমি সব কিছু চুরি করার চেষ্টা করেছো। আর ম্যাং তুমি তোমার ভাইয়ের ওয়াইফকে বলি করার চেষ্টা করেছো, তোমাদেরকে তো এই পরিবার থেকে বের করে দেওয়া উচিত। এসব দেখে অ্যানা কিন্তু ভালোই মজা নিচ্ছিল। ম্যাংয়ের মা তো সেখানে গ্র্যান্ডপাকে বলছিল, কিন্তু ম্যাংয়ে আপনার এখন একমাত্র গ্র্যান্ডসন যে কিনা সুস্থ আছে, তাই আপনি তাকে নীল ডাউন করাতে পারেন না। সেখানে ম্যাং বলে, গ্র্যান্ডপা যদি আপনি বাড়ি থেকে আমাকে বের করে দেন তাহলে এই পরিবারের বংশকে এগিয়ে নিয়ে যাবে। শ্যাংয়ের মা বলে, অনেক হয়েছে। আর সে গ্র্যান্ডপাকে বলে, এখন আমার ছেলের অবস্থা অনেকটাই ভালো হয়ে গেছে, তাই আপনার গ্রেট গ্র্যান্ডসনকে কোলে নেওয়ার জন্য আপনি রেডি থাকেন। এই কথা শোনার পর তো আমাদের নায়িকা পুরাই শক। শ্যাংয়ের মা তো সেখানে গ্র্যান্ডপাকে অ্যানাকে দেখায় আর বলে, আমি যা বলছি তাই সত্য। অ্যানা ভাবছিল তারা একটু বেশি রুথলেস হয়ে যাচ্ছে, মনে হচ্ছে তারা শ্যাংকে একটু বেশি বিশ্বাস করে, কিন্তু আমার শাশুড়ির কথা হ্যাঁ বলা ছাড়া আমার আর কোনো উপায় নাই। অ্যানা সেখানে গ্র্যান্ডপার কাছে যায় আর বলে, আমার শাশুড়ি যা বলছে সেরকমই হবে। আমি আর হাউসিং খুব শীঘ্রই আপনাকে একটা গ্র্যান্ড চাইল্ডেন দিব, তাই আপনি ফিউচারে তার ভালো দেখভাল করার জন্য রেডি থাকেন। সেখানে গ্র্যান্ডপাও তো অনেকটাই হ্যাপি হয়ে যায় আর সে তার মেয়েকে বলে, মনে হচ্ছে তোমরা একদমই নত হবে না, নত হলে তোমাদের মান সম্মান তো পুরাই শেষ হয়ে যাবে, তাই না? আমি 5% ইকুইটি তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছি, এটাই তোমাদের জন্য শাস্তি। আন্টি বলে, বাবা তুমি আমার সাথে এরকম করতে পারো না, আমার শেয়ার তুমি নিও না। সেখানে অ্যানা তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। সেখানে গ্র্যান্ডপা বলে, আমি যে শেয়ার ওদের কাছ থেকে নিয়েছি তা আমি তোমার নামে ট্রান্সফার করে দিব তোমার বিয়ের উপহার হিসেবে, কারণ তুমি আমার নাতি বউ হও। সেখানে অ্যানার খুশির কোনো ঠিকানাই ছিল না। আর ম্যাংয়ের মা তো এই সব কিছু দেখার পর অজ্ঞানী হয়ে যায়, কিন্তু সেখানে গ্র্যান্ডমা তার মেয়ের উপরে একদমই মনোযোগ দেয় না আর তাদেরকে তাড়িয়ে দেয়। এসব কিছু দেখে আবার অ্যানার কিন্তু মজাই লাগছিল। তারপরে সিনে দেখা যায় ও তো শ্যাংয়ের কাছে চলে আসে তার জন্য স্যুপ নিয়ে। আরও শ্যাংকে বলছিল, দেখো তোমার উমেন তোমার কাছে চলে এসেছে। সেখানে শ্যাং তো ভাবছিল, আমি তোমার কাছে ভিক্ষা চাই, তুমি প্লিজ আজকে আমাকে অন্তত শান্তি দাও, এমনিতেই আমার অবস্থা অনেক খারাপ। সেখানে অ্যানা ওর কাছে আসে আর ওকে বলছিল, তোমার কারণে আমার সাথে অনেক ভালো হচ্ছে, তাই আমিও তোমাকে রিপে করব। আজকে আমি তোমাকে আমাকে দিয়ে কম্পেনসেশন করব, অনেক ভালো হবে তাই না?
এসব শুনে তো শ্যাঙের মাথা পুরাই ঘুরপাক খাচ্ছিল, আর আমাদের নায়িকা ওকে কিরকম ভাবে জানি দেখছিল। ও তো সেখানে শ্যাঙের ব্যাপারে উল্টাপাল্টা অনেক কিছুই ভাবছিল, আর সেখানে ওর শার্টও সে ওপেন করে ফেলে, আর ও তো শ্যাংকে টাচ করে অনেক বেশি হ্যাপি হচ্ছিল, আর বলছিল কোনো পুরুষের এত সুন্দর বডি কিভাবে হতে পারে। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি এত জিতে গেছি। ও তো স্যুপ নিয়ে সেখানে শ্যাংকে দেখায় আর বলছিল, এই রেমেডি আমি অনলাইন থেকে তোমার জন্য বানিয়েছি, তুমি এটা খাওয়ার পর অনেক শক্তিশালী হয়ে যাবে। শ্যাং তো ভাবছিল সে কিরকম মেয়ে, আমি তো ওর কিছুই বুঝতে পারছি না। সেখানে ও তাকে স্যুপ খাওয়াচ্ছিল, কিন্তু ও কোমায় থাকায় সেই স্যুপ একদমই মুখে যাচ্ছিল না। এনা বলে, আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি কোমায় আছো। আর ও নিজেই সে ওষুধ খেয়ে কিস করে ওকে খাইয়ে দিচ্ছিল। তারপর দেখা যায় সে স্যুপের প্রভাবে সে তো সেখানে শ্যাংয়ের অনেক কাছে চলে আসে। সবকিছু হওয়ার পর তো ও শ্যাংয়ের পাশেই শুয়ে পড়ে, আর ওকে বলছিল, তুমি কোমায় থাকা অবস্থায়ও কত বেশি স্ট্রং, তুমি যদি একবার তোমার জ্ঞানে ফিরে আসো কি জানি কতই না স্ট্রং হবে। শ্যাং তো ভাবছিল এই মেয়ে কেন এত বেশি অহংকারী। সেখানে অ্যানা ওকে বলছিল, আমি জানি তোমাকে পাওয়ার স্বপ্ন সব মেয়েরাই দেখে, আমার তোমার সাথে এরকম করা উচিত হয়নি, কিন্তু এখন তুমি বিছানায় পড়ে আছো আর কিছুই করতে পারছো না, আমার তোমার জন্য অনেক খারাপ লাগে। আর তোমার পরিবারকে গ্র্যান্ড চাইল্ড দেওয়ার মাধ্যমে আমি তাদেরকে রিপে করতে পারবো। মা আর গ্র্যান্ড পাও চায় তাদের বংশ এগিয়ে যাক। তোমার মা আমার সাথে অনেক ভালো ব্যবহার করে, তাই আমিও তোমাকে রক্ষা করব। আরও শুয়ে শুয়ে বলা বলি করেছিল, আমিও কত বড় পাগল, কোমায় থাকা মানুষটার সাথে এত বেশি কথা বলছি। আরও সেখানে শ্যাংকে হাত করেই সেখানে শুয়ে পড়ে। শ্যাং ভাবছিল, এখন তুমি যখন আমাকে প্রভোগ করেই ফেলেছ, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, আমি তোমাকে যেতেই দিব না। তাছাড়া সে কত বেশি উইক, তাহলে সে কেন আমাকে এত স্ট্রং মেডিসিন দিল। আমরা এখানে বুঝতেই পারি সে আসলে অ্যানাকে পছন্দ করতে শুরু করেছে। তারপর সকালে সিন দেখানো হয়, ওরা যখন শুয়েছিল তখনই সেখানে মিয়াও মিয়াও এবং মা চলে আসে। মিয়াও মিয়াও তো এইসব অবস্থা দেখার পর বলছিল, তুমি আমার ভাইয়ের সাথে কিভাবে এরকম করতে পারো, আমার ভাই এখন কোমায় আছে আর তুমি এখন তার সাথে নাইট স্পেন্ড করেছো, যদি এরকম হয় সে কখনোই নড়াচড়া করতে না পারে। আরও চোখ উঠিয়ে বলছিল, এটা আবার কি জিনিস। মা সেটা শোকার পর সবকিছুই বুঝতে পারে, আর তার মেয়েকে বলে, তুমি ছোট মানুষ, বুঝবে না, তোমার ভাই এবং তোমার ভাবির সম্পর্ক অনেক বেশি ভালো। সেখানে অ্যানা বলে, হ্যাঁ একেবারে ট্রু লাভ। কিন্তু পেছন থেকে শ্যাং বলছিল, না না সে আমাকে জোর করেছে, কিন্তু ওর কথা তো কেউই শুনতে পারে না। মা তো অ্যানাকে বলে, আমি তোমার জন্য পুষ্টিকর খাবার নিয়ে এসেছি, এতে তোমার শরীর নারিশ হবে। সেখানে মা ওকে আরো বলছিল, আমি দেখতে পাচ্ছি তুমি কিভাবে শ্যাংয়ের খেয়াল রাখছো, তাই এই বিলা আমি তোমার নামে করছি। আর ওকে ডকুমেন্ট দেয়, এটা আমার তরফ থেকে তোমার জন্য একটা উপহার। সেখানে অ্যানা তো পুরাই শকড আর অনেক বেশি হ্যাপি হয়ে যায়, আর ও তার শাশুড়িকে অনেক বেশি ধন্যবাদ জানায়। সেখানে ওর শাশুড়ি বলছিল, তোমার সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে এই সম্পত্তি কিছুই না, তুমি আমার ছেলের এত মুশকিল সময় তার পাশে আছো, তাই তোমাকে যদি আমার পুরো সম্পত্তিও দিয়ে দিতে হয় তাহলে আমি তাই দিব। শ্যাং বলছিল, মা তুমি যে সব কথাবার্তা বলছো সব আমিও শুনতে পাচ্ছি, তোমার ছেলের বউ তো আমার জীবনই হারাম করে দিয়েছে, আর তুমি তো কিছু দেখতেও পাচ্ছ না। সেখানে মা তো শ্যাংয়ের কাছে যায়, আর সে তার ছেলের বডি দেখার পর তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সেখানে অনেক চিহ্ন ছিল। মা বলছিল, শ্যাংয়ের কি হয়েছে। শ্যাং তো মনে মনে ভাবছিল, মা দেখো এইসব সমস্যা এই মেয়েটা করছে, আপনি কি ওকে দেখার পর বুঝতে পারছেন না সে কত চালাক একটা বিড়াল। অ্যানা কোনো রকম ভাবে শ্যাংকে কভার করে আর বলে, সব আমার দোষ। কিন্তু সবাইকে অবাক করে সেখানে মা বলে, তুমি কত হার্ডওয়ার্ক করেছো। মানে ওনার কাছে আমাদের নায়িকাকেই ঠিক মনে হচ্ছিল। উনি তো বলছিল, আমি তো শ্যাংয়ের শেয়ারও তোমার নামে করে দিব। আমি তো জানতামই না আমার ছেলে এত নির্লজ্জ, কোমায় থাকা অবস্থায়ও তার সহ্য হচ্ছে না। অ্যানা তোর শাশুড়ির কথায় অনেক বেশি হ্যাপি হচ্ছিল, কিন্তু সেখানে ভাই বোন তো পুরাই ঝামেলায় পড়ে গেছে, কারণ মা তো একেবারে শ্যাং এবং মিয়াও মিয়াওর কথা একেবারেই শুনছে না। মিয়াও মিয়াও তার মাকে বলে, মা তুমি কেন উইল চেঞ্জ করতে চাচ্ছ, আগে ভাই জাগুক, তারপরে আমরা বুঝতে পারবো ভাই এসবে রাজি কিনা। শ্যাং তো ভাবছিল, না না আমি রাজি না, কিন্তু মা তো সেখানে তার মেয়েকে বলে, তুমি শুধুমাত্র তোমার ভাবির ওপরে জেলাস হচ্ছ, তুমি কি দেখতে পাচ্ছ না সে তোমার ভাইয়ের জন্য কত কিছু স্যাক্রিফাইস করেছে আর কত প্যাশনেটলি ওকে ভালোবাসে। তুমি যদি তোমার ভাবির ব্যাপারে আর একটা শব্দও বলো, আমি তোমার সব সম্পত্তি কেটে রেখে দিব।
তারপর তোমার কাছে কিছুই অবশিষ্ট থাকবে না। এসব যখন চলছিল তখনই সেখানে মেয়েরা শেয়ার বলে নিচে পুলিশ এসেছে আপনার পুত্রবধূকে নেওয়ার জন্য। মা আর অ্যানা তো পুরাই অবাক। তারপর নিচে অ্যানাকে পুলিশ বলছিল তুমি অ্যানা তাই না? মিস্টার জিন তোমার নামে রিপোর্ট করেছে আর তোমাকে অ্যারেস্ট করার অর্ডার আমরা পেয়েছি, তাই তোমার এখন আমাদের সাথে যেতে হবে। ও ভাবছিল আমি তো জিন পরিবারের কথা ভুলেই গেছিলাম যে আমি জিন পরিবারের ইয়াং মাস্টারকে অনেক বেশি ধোলাই করেছিলাম। ও তো পুলিশের সাথে যখনই যাবে তখনই ওর শাশুড়ি ওকে থামায় আর সে পুলিশকে বলে শুরু থেকে সে আমাদের সাথেই ছিল, সে অনেক ভালো ফ্যামিলি থেকে বিলং করে। তাছাড়া মিস্টার জিন কোনো চিকনা পাতলা ছেলে নয়তো যাকে আমার ছেলে বউ মারতে পারবে। আপনারা আমার ছেলে বউকে দেখেন, সে কত বেশি উইক আর সে কত বেশি না নাজুক। আপনাদের কি মনে হয় সে কাউকে মারতে পারবে? জিন পরিবার শুধুমাত্র হাও পরিবারের সাথে তর্কে জড়াতে চায়। হাও পরিবার থেকে আপনারা কাউকে অ্যারেস্ট করবেন, আপনাদের এত সাহস আছে? আর সে তো ভয় দেখিয়ে পুলিশদেরকেও সেখান থেকে পাঠিয়ে দেয়। তারপরে সিনে ইয়াংকে দেখানো হয় যার পুরো শরীরে ব্যান্ডেজ করা। আরও তো কোনো রকম ভাবে হেঁটে হাও পরিবারে আসে। ওর এরকম অবস্থা দেখার পর তো সবাই সেখানে অবাক। মা তো অ্যানাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি ওকে হিট করেছ? অ্যানা হ্যাঁ বলে। ইয়াং বলে দেখুন সে অ্যাডমিট করেছে সে আমাকে মেরেছে, ওর সাথে পুলিশও ছিল। ও তো বলছিল পুলিশ তাকে ধরুন, সে অনেক ভয়ানক একটা মেয়ে, সে যে কাউকে মারতে পারে। শ্যাংয়ের মা ইয়াংকে বলে যদিও সে তোমাকে মেরেছে নিশ্চয়ই কোনো কারণ ছিল, আগে নিশ্চয়ই তোমার কোনো দোষ ছিল। ইয়াং বলে সে অনেক চালাক একটা মেয়ে, সে শুধুমাত্র আপনার পরিবারের সুযোগ নিচ্ছে। আপনার ছেলে তো কোমায় আছে আর সে একদমই আপনার ছেলের ফিয়ন্সে না। এনার তো ওকে আবারও মারতে ইচ্ছা করছিল। ইয়াং তো ভয় পুলিশকে বলছিল অফিসার সে তো আপনাদের সামনে আমাকে মারতে চাচ্ছে। এনা তো ইনোসেন্ট ভাব নেয় আর বলে আমি তো এমনি আমার হাত নাড়াচ্ছিলাম, আপনারা কি আমাকে এত বোকা মনে করেছেন আমি পুলিশের সামনে ওকে মারবো? ইয়াং বলে আমি জানি তুমি কিরকম, তুমি আমার জঙ্গল থেকে বাঁচতে পারবে না। অন্যদিকে মেয়েরা সবকিছু পরিষ্কার করেছিল আর বলাবলি করেছিল অ্যানা চীন পরিবারের ছেলেকে অনেক বেশি মেরেছে, তাই সে পুলিশ নিয়ে চলে এসেছে অ্যানাকে অ্যারেস্ট করানোর জন্য। মেড বলে ওনার সাথে আমাদের ইয়াং মাস্টারের সম্পর্ক কতটা গভীর, তাকে যদি অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় আমাদের বস তো অনেক বেশি কষ্ট পাবে। শ্যাং ভাবছিল হ্যাঁ আমি তো স্যাড হব, সে আমার সাথে এত খারাপ করেছে আর আমি এখনো রিভেঞ্জও নিতে পারলাম না। এসব ভাবতে ভাবতে ও তো হঠাৎ করে উঠে বসে। মেয়েরা তো পুরাই অবাক। শ্যাং তো হঠাৎ করে উঠে বসেছিল আর তার রক্ত বমি হচ্ছিল। অন্যদিকে ইয়াং তো বলছিল সে আমাকে এত বেশি মেরেছে আমার পুরো শরীরে দাগ হয়ে গেছে, তাই তাকে জেলেবন্দি করতেই হবে। আর ও তো শ্যাংয়ের মাকে বলছিল আপনারা যদি ওকে নিয়ে এতই চিন্তা হয় তাহলে আমাকে কম্পেনসেশন করেন, দেখেন সে আমার কি অবস্থা করেছে। শ্যাংয়ের মা বলে তুমি চুপ হয়ে যাও, তুমি কিভাবে ভাবলে তুমি আমাদের হাও পরিবারকে অফেন্ড করবে? ইয়াং বলে আমি জানি আমার বাবা হাও পরিবারের সাথে কোঅপারেট করতো, কিন্তু তখন তো হাও শ্যাং জীবিত ছিল। একথা শোনার পর তো মা রেগে যায়, কিন্তু সেখানে জ্যাং তো আরো বলছিল এখন শহরের সবাই জানে তার অবস্থা কেমন, সে একেবারে মরা মানুষের মতোই। তাছাড়া শ্যাং যদি মরেও যায় তাহলে তার খাবার খরচ আপনাদের কমে যাবে। এসব কিছু বলে তো পাগলের মতো হাসছিল। তখনই হঠাৎ করে মেয়েরা শেয়ার বলে ইয়াং মাস্টারের অবস্থা অনেক পরিবর্তন হয়ে গেছে আর মেয়েদের হাতে রক্ত ছিল। এটা দেখার পর তো শ্যাংয়ের মা অনেক বেশি ভয় পেয়ে যায়। সেখানে জ্যাং বলে শ্যাং তো বেশিক্ষণ বাঁচবে না, তাই ভালো হবে এই মেয়েকে অ্যারেস্ট করেন। কিন্তু মা বলে আমার ছেলে বউকে কেউ নিয়ে যেতে পারবে না। ইয়াং বলে আপনি যাই বলেন না কেন আপনার ছেলের জ্ঞান আর কখনোই ফিরবে না, আর বর্তমান সিচুয়েশন দেখার পরই বোঝা যাচ্ছে সে বেশিক্ষণ বাঁচবে না। অ্যানা বলে মা আপনি বেশি তর্কে জড়াবেন না, আমি পুলিশ স্টেশনে যাচ্ছি আর সবকিছু এক্সপ্লেন করে বলবো কি হয়েছিল। মা আপনি চিন্তা করবেন না, আপনি ভালোভাবে রেস্ট করেন। এসব বলে ও যখন পুলিশের সাথে যাবে তখনই আমাদের শ্যাংয়ের এন্ট্রি হয়। শ্যাং তো সেখানে সবাইকে থামতে বলে। শ্যাং তো এত সুন্দরভাবে হেঁটে আসছিল, সবাই তো পুরাই অবাক হয়ে যায়। শ্যাং তো অ্যানাকে দেখে ভাবছিল এটাই সে মেয়ে যে আমার ফিয়ন্সে হওয়ার ড্রামা করছিল। ও তো জোরে বলে ইউনিয়নকে কেউ নিয়ে যেতে পারবে না। অ্যানা তো শ্যাংকে দেখার পর ভাবছিল এবার তো আমি গেছি, কি জানি সে সবার সামনে আমাকে আবার ফাঁস না করে দেয়। কিন্তু শ্যাং তো আসার পর হঠাৎ করে ওকে অনেক কাছে করে ফেলে আর সেখানে শ্যাংয়ের মা এবং বোন তো পুরাই অবাক হয়ে যায়। শ্যাংও কিন্তু এই সব কিছু মনোযোগ দিয়ে দেখছিল, আমাদের হিরো ওকে অনেক রাগী দৃষ্টিতে দেখছিল। কিন্তু মা ভাবছিল তার ছেলে তার ওয়াইফের সাথে রোমান্টিক হচ্ছে। সেখানে শ্যাং তো ইয়াংকে বলে তুমি আমার ওয়াইফকে নিয়ে কোথায় যাচ্ছ? অ্যানা তো অবাক, কি সে সবার সামনে আমাকে ওয়াইফ বলছে?
মনে হচ্ছে সে আমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেছে। ও তো এনাকে সাইডে করে একেবারে ইয়াং এর কাছে যায়। ইয়াং তো অনেক বেশি ভয় পাচ্ছিল, কারণ সে এখন একটু আগেই শ্যাং এর ব্যাপারে অনেক কথাই বলেছে। শ্যাং ওর কাছে যাচ্ছিল আর ওকে বলছিল, তুমি আমার মরা এবং বাঁচার কথা বলছিলে। অ্যানা ওকে উস্কানোর জন্য বলছিল, শ্যাং তুমি জানো, সে বলছিল তোমাকে বাঁচিয়ে রাখার কারণে নাকি খাবার পানি অপচয় হচ্ছে। ইয়াং তো ভয় পেয়ে বলছিল, না না, আমি কিছু বলি নাই, আমার ভুল হয়ে গেছে, আমি আর জীবনে আপনার সামনে আসবো না। আর ও সেখানে সবার সামনে নিজেকে নিজে থাপ্পড় মারছিল। শ্যাং ওকে ধরে আর বলে, তুমি জানো তুমি কাদেরকে অফেন্ড করেছো, আর এখন তুমি আমাকে বলছো তোমাকে ক্ষমা করে দিতে। অ্যানা ভাবছিল সে আমাকে একটু বেশি সাপোর্ট করেছে। শ্যাং তো রেগে ইয়াংকে কিছুক্ষণ ধোলাই মারে আর তারপর তাকে এখান থেকে বের করে দেয়। বেচারা এমনিতেই ভাঙাচোরা ছিল, আরো বেশি ভেঙে যায়। আরও তো পুলিশকেও বলে দিয়েছিল সে আমার ওয়াইফ হয়, আপনারা তাকে নিতে পারবেন না। শ্যাং তো পুলিশকে এবং সেই ইয়াংকেও এখান থেকে বের করে দিয়েছিল। এসব দেখে আবার অ্যানা অনেক মজা পায়। আরও ভাবছিল আরও করো, নিজের যে অবস্থা, তারপর আবার এসব করতে এসেছো, এখন তো অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে। সেখানে মা শ্যাংকে বলে, তুমি কখন কোমা থেকে ফিরলে? তুমি কি জানো তোমার দুঃসময় তোমার ওয়াইফ তোমার কত পাশে ছিল? মা তো শ্যাংয়ের সামনে অ্যানার অনেক প্রশংসা করে আর তারপর তার মেয়েকে নিয়ে চলে যায় দুজনকে একা রেখে। দুজনে একা ছিল, সেখানে আমাদের অ্যানা তো ভয় পাচ্ছিল আর ওইখান থেকে পালাবে, কিন্তু সেখানে ওর পা পিছলে যায় আর ও সেখানে আমাদের হিরোর অনেক কাছে চলে আসে। শ্যাং তো অ্যানাকে বলে, সেই স্যুপ তুমি আমার জন্য বানিয়েছিলে তাই না? অ্যানা বলে, তোমার সে রাতের কথা মনে আছে? ও বলে, হ্যাঁ, কিন্তু সে ওষুধের প্রভাব এখনো শেষ হয়নি। আর ও তো অ্যানাকে উঠিয়ে সেখান থেকে নিয়ে যায়। অ্যানা বলছিল, তুমি এসব কি করছো, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। কিন্তু ও তাকে একেবারে বিছানায় এনে রাখে। অ্যানা ভাবছিল, মনে হচ্ছে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। শ্যাং ভাবছিল, এখন আমি ওকে বোঝাবো আমার সাথে পাঙ্গা নেওয়ার পরিণাম কি হবে। আরও সেখানে শার্ট খুলে অ্যানার অনেক বেশি কাছে চলে আসে আর অ্যানা তো ভয় পাচ্ছিল। শ্যাং বলে, তুমি এখন কেন ভয় পাচ্ছ, তুমি তো আমার অ্যাপস টাচ করে অনেক বেশি মজা নিচ্ছিলে। অ্যানা ভাবে এর মানে সে আমার সব কথাই শুনতে পাচ্ছিল। আরও তার কাছে তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল। অ্যানা কোনো রকম ভাবে সবকিছু সামলায় আর ওকে কোনো রকম ভাবে কনভিন্স করে। সেখানে শ্যান ওকে ডকুমেন্ট দেয় আর বলে, এখানে সাইন করে দাও, আমার মা তোমাকে পছন্দ করে, তাই 1 বছর পর্যন্ত তুমি আমার ওয়াইফ হয়ে থাকবে। তারপর আমি তোমাকে 100 মিলিয়ন টাকা দিব আর তুমি টাকা নিয়ে আমার জীবন থেকে চলে যাবে। অ্যানা ভাবছিল, এতগুলো টাকা, এগুলো তো আমার জন্য একদমই যথেষ্ট। আরও বলে, এখানে সাইন করতে আমি রাজি। শ্যাং ভাবে সে 1 নাম্বারের গোল্ড ডিগার। সেখানে সেক্রেটারি আসে আর বলে, মিস লাও চলে এসেছে। লাওয়ের কথা শোনার পরই তো সে অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবছিল সে তো শ্যাংয়ের চাইল্ডহুড সুইট হার্ট। শ্যাং তো লাওয়ের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। তারপরে সিনে শ্যাং লাও লিলির সাথে ছিল। লিলি বলে, আমি শুনতে পেলাম তুমি ফাইনালি তোমার জ্ঞানে ফিরেছো, কিন্তু আমি এটাও শুনেছি তোমার একজন ওয়াইফ আছে, কিন্তু আগে কখনোই তুমি তার ব্যাপারে মেনশন করনি, তুমি কি তাকে পছন্দ করো? অ্যানা তো লুকিয়ে লুকিয়ে কথা শোনার চেষ্টা করছিল আর দুজনকে একসাথে দেখে ওর তো অনেক বেশি রাগ হচ্ছিল। শ্যাং আবার এই সব কিছু নোটিস করে আর দূরে সরে যায় আর ওকে বলছিল, তোমাকে কে সাহস দিয়েছে আমাকে আমার ফিলিংস এর ব্যাপারে জিজ্ঞেস করার? আমি যাই করি তোমার যায় আসার কোনো ব্যাপারই না। লিলি বলে, আমি সব সময় তোমার ভালোই চেয়েছি। শ্যাং বলে, তোমার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আরও সেখানে অ্যানাকে ইশারা করে আসতে বলে। সেখানে অ্যানাও তখন আস্তে আস্তে বাইরে আসে। শ্যাং ওকে তার কাছে করে আর ওকে বলছিল, তুমি আবর্জনায় লুকিয়ে থাকা অবস্থায় অনেক বেশি বোকা লাগছিলে। অ্যানা বলে, তুমি আমাকে বলছো? কিন্তু আমাদের হিরো ভাবছিল আমি তো কিছুই বললাম না। এসব দেখে অ্যানা বলে, মনে হচ্ছে তোমাদের সম্পর্ক বেশি একটা ভালো না। শ্যাং ওকে বলে, তোমারই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আরও অ্যানাকে নিয়ে চলে যায়। লিলি রেগে ভাবছিল সে তো শ্যাংকে সেডুস করে ফেলেছে, যে কোনো ভাবেই হোক অ্যানাকে আমি তার জীবন থেকে সরাবো এবং আমি আবারও তার জীবনে চলে আসব। তারপরে সিনে তো সবাই মিলে খাবার খাচ্ছিল। সেখানে অ্যানাকে তো সে অনেকগুলো খাবার সার্ভ করে, কিন্তু অ্যানা ভাবছিল এতগুলো খাবার আমি খাবো। শ্যাং তো সবকিছুই নোটিস করে। শ্যাংয়ের মা বলছিল, তুমি কেন কিছু খাচ্ছ না? হঠাৎ করেই শ্যাং বলে, আমার কিছুই খেতে ইচ্ছা করছে না। আর সে সেখানে অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে। সে টেবিলে থাকা সবাই তো অবাক হয়ে যায় আর সেখানে আমাদের নায়িকা ভাবছিল সে তো আমার মনের কথাই শুনে নিয়েছে। মা আর বোন তো ভাবছিল শ্যাং তো এরকম খাবার খায় না। সে টেবিলে অ্যানার পছন্দের সব খাবার সাজানো হয়। অ্যানা তো হ্যাপি হ্যাপি সব খাবার খাচ্ছিল। তারপর খাবার খাওয়ার পর ও তো ভাবছিল আমার বেশি করে ব্যায়াম করতে হবে, না হলে আমি তো মোটা হয়ে যাব।
তখনই হঠাৎ করে সেখানে গুন্ডারা চলে আসে আর বলছিল, তোমাকে অনেক সুন্দর লাগছে, তাই তুমি আমাদেরকে দোষারোপ করতে পারবে না। তারা সবাই তো অ্যানার উপরে হামলা করার জন্য তার কাছে যাচ্ছিল। অন্যদিকে শ্যাং ভাবছিল অ্যানা কোথায় চলে গেল, আর ও তো অ্যানাকে খোঁজার জন্য বাইরে চলে যায়। ওর কাছে সেক্রেটারি আসে আর কিছু ইনফরমেশন দেয়, আর তারা যখন এসব শুনে বেরোতেই যাবে তখনই আমাদের অ্যানার এন্ট্রি হয়। আমাদের অ্যানা তো তার জীবনে একজন ভালো বক্সার ছিল, তাকে কি এত সহজে মাত করা যাবে? যারা ওকে হামলা করেছিল ও তো সবাইকে সেখানে ধরে বাড়িতে টেনে নিয়ে আসছিল। অ্যানা তো ওদেরকে নিয়ে আসছিল আর ভাবছিল, আমি বক্সিং চ্যাম্পিয়ন, আমি যদি ওদের কাছে হেরে যাই তাহলে আমার তো অপমানই হয়ে যাবে। ও যখন সবাইকে বেঁধে ভেতরে নিয়ে আসছিল তখনই ওর সামনে শ্যাংকে দেখতে পায় আর অনেক বেশি ঘাবড়ে যায়। অ্যানা ভাবছিল, এটাই তো সুবর্ণ সুযোগ, আমি তার সামনে বেচারি হওয়ার ড্রামা করব, হতে পারে তার মন গলে যাবে আর সে আমাকে একটা ব্ল্যাক কার্ড দিবে। ও তো আর জানতো না শ্যাং তার মনের সব কথাই শুনতে পাচ্ছিল। ও তো সেখানে শ্যাংয়ের কাছে যায় আর বলছিল, তারা সবাই আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছে। আমি তখন অনেক বেশি ঘাবড়ে গেছিলাম, বুঝতেই পারছিলাম না আমি এখন কি করব, তাই আমি ওদেরকে অনেক মেরেছি। মনে হচ্ছে আমাদের কারো নজর লেগে গেছে। এই কথা বলে ও তো শ্যাংকে জড়িয়ে ধরে। সেখানে গুন্ডারা ভাবছিল আমরা কোন জায়গায় ফেসে গেলাম। সেখানে অ্যানা ওদের দিকে তাকালেও তো ওরা ভয়ে চোখ নিচে করে ফেলছিল। শ্যাং তো আবার এই সব কিছুই নোটিস করছিল। অ্যানা ওর হাজবেন্ডকে বলছিল, তোমার কি মনে হয় আমাদের ব্রাইড প্রাইস একটু বাড়ানো উচিত? যাই হোক, কিছুক্ষণ পর আমরা জানতে পারি এসব কিছু লিলির কাজ। শ্যাং অলরেডি লিলির ব্যবস্থাও করে ফেলেছিল। তারপর রাতে তো আমাদের হিরো আবার ওকে কাছে করে ফেলছিল। সেখানে আমাদের নায়িকা অনেক বেশি ঘাবড়ে যায়, কিন্তু ও তো সাইডে গিয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। অ্যানা ভাবছিল সে আবারও ভেজিটেবল অবস্থায় চলে গেলেই ভালো হবে। অন্যদিকে হাউ পরিবারের সবাই তো একসাথে ছিল, আর সেখানে শ্যাং তো ব্র্যাডকার সামনে ফাঁস করে দেয় মিং কি করেছিল। তাছাড়া সেখানে একজন আয়ুর্বেদিক ডক্টর এসেছিল, সে তো অ্যানার পালস সেখানে চেক করে আর সবাইকে বলে সে 3 বাচ্চার সাথে গর্ভবতী। এই ব্যাপারে জানার পর তো সেখানে গ্র্যান্ডপা অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আন্টি আর মিং তো বলছিল তার গর্ভের বাচ্চা শ্যাংয়ের হতেই পারে না, তাই তো গ্র্যান্ডপা সবাইকে বের করে দেয়। মিং আর তার মা তাই কিছু একটা প্ল্যানিং করছিল এই পরিবারের বিরুদ্ধে। বাইরে থেকে শ্যাং তো সেখানে তার আন্টি এবং তার কাজিনকেই নোটিস করছিল। তখনই পেছন থেকে অ্যানা আসে আর সেখানে পাগলা একটা কুকুরও চলে আসে, কিন্তু আমাদের নায়িকা ওটাকে কন্ট্রোল করে ফেলে। কিন্তু অ্যানা তারপর আবার তার সামনে দুর্বল হওয়ার ড্রামা করছিল, কিন্তু শ্যাং তো সবই বুঝতে পারছিল। অন্যদিকে ডাক্তার তো অ্যানাকে সেখানে চেক করছিল, ও তো এখানেও অনেক বেশি ওভার অ্যাক্টিং করছিল। এইসব কিছু দেখার পর তো শ্যাং ওর কাছে আসে আর ওকে পুরো চাবির গুলদস্তা দিয়ে দেয়। আরও অ্যানাকে বলছিল, এই সব কিছু তোমার জন্য, তুমি আমার পরিবারকে এত বড় উপহার দিচ্ছ এই কারণে। তারপরে সিনে দেখা যায় সে আয়ুর্বেদিক ডাক্তারকে সে টাকা দিচ্ছিল, মানে শ্যাং এই সব কিছু করাচ্ছিল। মিং আবার এই সব কিছু দেখে ফেলে আর সেখানে শ্যাংকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, কিন্তু শ্যাং তো সেখানে ম্যাংকে অনেক বেশি মারে। তাই ও গিয়ে গ্র্যান্ডপাকে সবকিছু বলে দেয়। গ্র্যান্ডপা বলে, তোমরা দুজনে একে অপরের ভাই হও আর তোমরা মারামারি করছো। অ্যানা সেখানে গ্র্যান্ডপাকে প্রুফ দেখায় যে আগে ম্যাংই সেখানে মারামারি শুরু করেছিল। এতে গ্র্যান্ডপা তো ম্যাংয়ের উপরে আরো বেশি রেগে যায়। আন্টি আর তার ছেলের অবস্থা পুরোই খারাপ হয়ে গিয়েছিল। তারপরে সিনে আমরা দেখতে পাই একজন ট্রাইটর এসেছিল, তাকে ধরে অনেক বেশি পানিশমেন্ট দেওয়া হয়। অন্যদিকে অ্যানা মিং এবং তার মায়ের সাথে দেখা করার জন্য যায়। তখন তো আন্টি রেগে মেগে সে কি করতে চাচ্ছে না করতে চাচ্ছে সবই বলে দেয়। তারপরে সিনে দেখা যায় অ্যানা তো ক্ষমা চাওয়ার ড্রামা করছিল। তখনই ওর কাছে শ্যাং আসে। সেখানে শ্যাং ওকে জিজ্ঞেস করে কি হয়েছে, আন্টি আর ম্যাং কি করতে চাচ্ছে। ও তো সেখানে সবকিছু ওদেরকে বলে দেয়। সেখানে শ্যাং তো ওকে অনেক ভালোভাবে ট্রিট করছিল আর ভাবছিল, আমি কোনো বিপদকেই তোমাকে ছুঁতে দিব না। মানে বুঝতে পারছো সে অ্যানাকে গভীরভাবে ভালোবাসতে শুরু করেছে। তারপরে সিনে শ্যাংয়ের মা তো ওকে অনেক ধরনের উপহার দিচ্ছিল। অ্যানাও সেখানে সবার সাথে বসেছিল। তখনই তার ম্যাংয়ের কথা মনে পড়ে, তাই ও সেখান থেকে উঠে কোথাও চলে যায়। শ্যাংয়ের বোন বলছিল নিশ্চয়ই কোনো গড়বড় আছে। তারপরে সিনে অ্যানা একটা কনস্ট্রাকশন সাইডে আসে এবং তার বাবাকে দেখতে পায়। আসলে তার বাবা তার মাকে চিট করেছিল। তারপর তার বাবার পরিবারও তো দেউলিয়া হয়ে যায়। অন্যদিকে মিয়াও মিয়াও শপিং করতে আসে আর সেখানে ওকে দেখতে পায়। অন্যদিকে ও তো জলদি করে তার ভাইয়ের কাছে চলে যায় এবং সেখানে সবকিছু ওকে বলে। অন্যদিকে অ্যানা তার বাবাকে তার জিএফের সাথে ধরে ফেলে। তারা তো অ্যানাকে পাত্তাই দেয় না আর রুমের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু অ্যানাও সেখানে কোনো রকম ভাবে সে রুমে প্রবেশ করে। অন্যদিকে শ্যাং ওকে খুঁজতে খুঁজতে সেখানে চলে এসেছিল। অন্যদিকে অ্যানা তো সে হোটেল রুমে তার বাবা এবং তার বাবার মিস্ট্রেসকে অনেক বেশি শিক্ষা দিচ্ছিল, আর ওদের অবস্থা খারাপ করে ও তো ছবি তুলে সোশ্যাল মিডিয়াতেও ছেড়ে দেয়। তারপর ও তো লিফটের সামনে দাঁড়িয়ে
গেছিল, কিন্তু সেখান থেকে শ্যাং বেরিয়ে আসে। ওকে দেখার পরও তো অজ্ঞান হওয়ার ড্রামা করছিল। শ্যাংয়ের কাছে কল আসে, আরও সবই জানতে পেরে যায়। আর ওকে বলছিল এখন ড্রামা করা বন্ধ করো, কিন্তু আমাদের নায়িকা এখনো অ্যাক্টিং করছিল। ও তো সেখানে ওকে কিস করতে চায়, কিন্তু অ্যানা তো হঠাৎ করেই উঠে বসে। আর ওকে বলছিল এখানে কি চলছিল, কিন্তু সেখানে শ্যাং বলে তুমি এখানে কি করতে এসেছিলে আমাকে বলো। সেখানে অ্যানা ওকে তার পরিবারের ব্যাপারে সবকিছু বলে, আর ওকে তার ফিলিংস এর ব্যাপারেও কনফেস করে ফেলে। সবকিছু জানার পর তো সেখানে ওকে কিস করে বসে। তারা সেখানে অনেক বেশি কাছে চলে আসে, মানে দুজন দুজনের হয়ে যায়। অ্যানা সকালে ওঠার পর তাকে ম্যারেজ কন্ট্রাক্টের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ও তো সে ব্যাপারে ছিঁড়ে ফেলে দেয়। মানে এখন আর 1 বছরের কন্ট্রাক্ট নেই, তারা এখন সারা জীবন একসাথেই থাকবে। ওদের রোমান্সের সময় সেখানে মিয়াও মিয়াও প্রবেশ করে, কিন্তু শ্যাং তার বোনকে সেখান থেকে পাঠিয়ে দেয়। তারপরে সিনে গ্র্যান্ডপা তার জন্মদিনের পার্টির জন্য সেখানে আসে, কিন্তু সে হলে তো কেউই উপস্থিত ছিল না, তাই সে তো অনেক বেশি রেগে যায়। তখনই শ্যাং আসে তার গ্র্যান্ডপার জন্য কেক নিয়ে। আর এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে সিন দেখানো হয় কিভাবে গ্র্যান্ডফাদার ওর জন্মদিন মানাতো। কিন্তু বর্তমানে গ্র্যান্ডপা তো রেগে যায় আর বলে আমি তোমাকে আমার সম্পত্তি থেকে বের করছি। ও সেখানে তার গ্র্যান্ডপাকে রেগে মেগে সে পেপার দিয়ে চলে যায়। অন্যদিকে অ্যানা এবং হাওশেং এর সম্পর্ক তো অনেক বেশি গভীর হয়ে গিয়েছিল। সেখানে মিয়াও মিয়াও এখন আমাদের নায়িকাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। তারপর আমাদের কিছু সময় পরে সিন দেখানো হয় যেখানে অ্যানা এবং শ্যাং এর 3টা বাচ্চা হয়, আর তাদেরকে সামলাতে সামলাতে মিয়াও এর অবস্থাই তো খারাপ হয়ে যায়। এখানে এই মজার ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।